নমস্কার, শুভ সকাল। আমি অর্ঘ্য চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে সৃজন সাহিত্য পত্র প্রয়াস পরিবেশিত আমাদের সকলের অত্যন্ত কাছের, অত্যন্ত ভালোবাসার অনুষ্ঠান কবিতা পাঠের আসরকে নিয়ে। একটা গান আছে আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমরাও ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ ৫৫ পর্বে এসে উপস্থিত হয়েছি। আপনাদের আন্তরিক ভালোবাসা, আপনাদের অকুণ্ঠ সহযোগিতা, ঐকান্তিক অংশগ্রহণ ব্যতীত আমরা পারতাম না এই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে। সেই কারণে আপনাদের সকলকে, আমাদের সঙ্গে যুক্ত থাকা আমাদের সমস্ত দর্শক বন্ধু, আমাদের মতামত প্রদানকারী সমস্ত গুণীজন, আমাদের সঙ্গে যুক্ত থাকা কবিতা পাঠ যারা আমাদের করে থাকেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমাদের প্রয়াস পত্রিকা এবং কবিতা পাঠের আসরের পক্ষ থেকে আমি জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা। আজকের এই ৫৫ পর্বে আমরা উপস্থিত হয়েছি প্রায় প্রাক শারদীয়া পর্বে, এবং সেখানে আজকের এই অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়েছি আমাদের সঙ্গে ৫ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক তথা আবৃত্তিকারকে। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের মধ্যে প্রথমেই যিনি সঙ্গে থাকবেন তিনি সুদেবী চক্রবর্তী মহাশয়া। আমাদের সঙ্গে আছেন সুদীপ পাঠক মহাশয়, রয়েছেন সুভাষিনী সাঁতরা মহাশয়া, আছেন শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, এবং একেবারে অন্তিমে যিনি আমাদের সঙ্গে আছেন তিনি সুমিত মোদক মহাশয়। আপনাদের প্রত্যেককেই আমাদের কবিতা পাঠের আসর জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আজকের এই পর্বে অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমেই চলে যাচ্ছি সুদেবী চক্রবর্তী মহাশয়ার কাছে। তিনি কোন্নগর, হুগলির বাসিন্দা এবং তিনি লেখালেখির সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা সমাদৃত হয়েছে এবং বর্তমানে তিনি আবৃত্তি চর্চা করে থাকেন, এবং বয়সের দিক থেকে তিনি আমাদের কাছে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, আমাদের প্রণম্য একজন ব্যক্তিত্ব। তো এই বয়সে তার এই প্রয়াসকে, তার এই প্রচেষ্টাকে আমাদের প্রয়াস পত্রিকার তরফ থেকে আমরা জানাই কুর্নিশ। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা চলে যাচ্ছি তার কাছে এবং শুনে নেব তার কণ্ঠে কবিতা পাঠ। আমি এখন দুটো কবিতা বলবো, শৈলেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। প্রথম নিবেদন, হেরোর গেরোয়। কি গেরো রে বাবা, হেরো হেরো হেরো, সবেতেই সে হেরো। এলোমেলো দাঁড় টেনে টেনেই মোলো, মাঝি হওয়া হলো না আর। মাঝি, ও মাঝি, পারাপার করছো তো সেই কবে থেকে, তবু ধন্যবাদ দেয়া দুরস্ত, ভালোবেসে দুটো কথাও বলেনি কে। তুমি কিন্তু না, কাউকে ভালোবাসতে কসুর করনি। দুর্ব্যবহার করেছে অনেকে, বদলে মিষ্টতা তোমার তরফ থেকে। মিষ্টান্ন ভান্ডার যেন তুমি, পারানি পেলে না, তাও পার করতে ছাড়লে কি। শ্যামলা বরণ, দোহারা গরণ, মস্ত মদ্য। তুমি পদ্য, গদ্য, প্রবন্ধ, এক আধার বহু বাহার। তাই বলি কবিতা কুমারী আমি, তুমি আমার, তুমি আমার। দাঁড়াও মাঝি, আসছি আমি, একটু রসো। ভালোবাসবো তোমায় সত্যি, সত্যি সত্যি
সত্যি তোমার মন নাই আমায় নেবে তো? মাঝি, ও মাঝি, অন্তর ইশারায় ডাকছো বুঝি? বুঝেছি, তুমি যে আমার মন মাঝি। আসতো একটা দত্তি। আমার দ্বিতীয় নিবেদন, ভালোবাসা কারে কয়? কতদিন, কতবার, কত করে ডেকেছি তোমায়, চাওয়ার শেষ নাই, তবু বৃথা সে চাওয়াই। তুমি এলে না, কথা দিলে না, কবিতা এলে না, মাথা খুঁড়ে মরে গেলেও না, আলো জ্বলে না, আধার ঘোচে না। পরিশ্রম করেছি, চিৎকার করেছি, মিষ্টি করেও বলেছি, আশায় আশায় বেঁধেছি বুক, তোমারে চেয়েছি একান্তে বারে বারে, শুধু তোমারে। মন প্রাণ দিয়ে ডেকেছি যখন, আসি আসি করে আসো নাই, আসলে আসতে পারো না। কেন না? তুমি আমায় ভালোবাসো না। কথাটা মিথ্যা ষোলো আনা। যখন একান্ত ইচ্ছা জেগেছে তোমার, এসেছো তুমি, প্রাণে প্রাণ হয়ে যায় যোগ তোমাতে আমাতে। আমাকে পাই, তোমাকে পাই না তো দেখতে, ছুঁতে। আহা, অনুভূতির অমৃত পরশ মেলে, পরতে পরতে কথা আসে, খুলে যায় কল্পনার দুয়ার, ওঠে ভাবের ঢেউ, ভাটা পড়ে যায় যখন চলে যাও। আপন খেয়ালে তব আসা যাওয়া, মানব মন মঞ্জিলে ঘুরে ফিরে চলে নিরন্তরে। সত্যিই অপূর্ব উপস্থাপনা, মুগ্ধ হলাম আমরা। সহজ সরল আটপৌরে ভাষায় এই দুটি কবিতার যে পাঠ, সেটা আমাদের অন্তরকে সাড়া দিয়ে গেল। আসলে বিশেষ করে প্রথম যে কবিতাটি, তার মধ্যে যে একটা সরলতা আছে এবং শেষ পর্যন্ত আমরা মনের হদিশ পাচ্ছি, মন মাঝির কথা পাচ্ছি, সেটা তো একটা দিক। তবে এই সহজ সরল যে বিষয়, কিছু কিছু মানুষ থাকে আমাদের সঙ্গে, আমাদের সমাজে, যারা ভালোবাসা দিয়ে যায় কিন্তু পায় না কিছুই। এরকম বহু মানুষ আমাদের সমাজে থাকে যারা শুধু তার সবটা দিয়ে যায়, কিন্তু পরিশেষে প্রতিদান তাদের কাছে শূন্যই থেকে যায়। আমরা এই কবিতার প্রেক্ষাপট হয়তো একটু আলাদা, কিন্তু মনে পড়ে যায় আমার সেই রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কবিতার কথা, যেখানে পুরাতন ভৃত্য সকলের কাছে অপদস্থ হয়েছে, খারাপ ভেবেছে মানুষ, কিন্তু আজকে সে দেখা যায় কবিতায় সেই তার জীবনের প্রতিদানে তার কর্তাবাবুকে বাঁচিয়ে যাচ্ছে। প্রথম দুটো লাইন আমরা দেখেছি যে, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখান দিয়ে শুরু হচ্ছে কবিতাটা, কিন্তু একেবারে কবিতার অন্তিম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথ লিখছেন যে, সেখানে তিনি লিখছেন যে, বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য। অতএব সেই পুরাতন ভৃত্য আজ তার সাথে নেই। অতএব এভাবেই আমরা হেলায় হারাই অনেক মানুষকে, মানুষের ব্যবহারকে। যখন আমাদের সঙ্গে থাকে না, তখন আমরা সেই প্রয়োজনটা অনুভব করি। যখন কাছে থাকে, তখন সেটাকে আমরা একটা সাধারণ ব্যাপার বা সেই গুরুত্বটা হয়তো দিই না। অতএব আটপৌরে ভাষায় কবিতার এই যে দুটো কবিতার যে উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করলো। আমরা কবিতা দুটোকে আত্মস্থ করলাম, তার গভীর অর্থ বুঝলাম, এবং আশা রাখি আমাদের অনুষ্ঠানে পরবর্তী ক্ষেত্রে আপনি আবারও আমাদের সঙ্গে থাকবেন, এই কামনায়। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কবিতা পাঠে। যিনি সঙ্গে রয়েছেন আমাদের দ্বিতীয় কবিতা পাঠকারী হিসাবে, তিনি সুদীপ পাঠক মহাশয়। তিনি অত্যন্ত গুণীজন ব্যক্তি,
তিনি সিনেমাটোগ্রাফার অ্যান্ড টিচার অফ ফিল্ম মেকিংয়ের সঙ্গে যুক্ত এবং তিনি ইস্টার্ন ইন্ডিয়া সিনেমাটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। অতএব তিনি সিনেমা তৈরির ক্ষেত্রে শিক্ষক রূপে নিজেকে নিয়োজিত করেছেন এবং অপূর্ব দক্ষতা তার এই সমস্ত বিষয়ে, এবং তার কণ্ঠস্বরও অতিশয় সুন্দর, অত্যন্ত দরাজ কণ্ঠস্বর, এবং কবিতা পাঠ তার কাছে একটা নেশা বলা যায়। আমরা চলে যাচ্ছি তার কাছে এবং শুনে নেব সুদীপ পাঠক মহাশয়ের কণ্ঠে আজকের আসরের আমাদের দ্বিতীয় কবিতা পাঠ। নমস্কার। সৃজন সাহিত্যপত্র প্রয়াসের নিবেদন কবিতা পাঠের এই আসরে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজ কবিতা পাঠ করে শোনাবো আমি সুদীপ পাঠক। আমার অনুজ প্রতিম বন্ধু ও প্রিয় কবি অভিষেক ঘোষের প্রকাশিত কাব্যগ্রন্থ শব্দের অভিযান থেকে নির্বাচিত কিছু কবিতা। আমার প্রথম নিবেদন একটি গেঁয়ো কবিতা। শাপলা দিয়ে ঢাকা তোমার উঠোন, জলের শব্দ দোর খুললেই পাও, বাতাস ছোঁয়া মাতাল সরবন, হাত পাখা দিয়ে এখনো গা চুলকাও, ছাঁকনি জাল হাতে 3 প্রহর, চিংড়ি ধরো বিলের আড়াআড়ি, মুরগি ডাকা 5টা তোমার ভোর, আমি তখন স্বপ্নে বেলপাহাড়ি, পুকুর ধারে তোমার খোলার বাড়ি, বর্ষা এলে পুকুর ডোবায় নদী, চুমকি দেওয়া রথের মেলার শাড়ি, স্নানের পরে দুপুরে পর যদি, যেতে যেতে তোমার বাড়ির পথে দস্যি বাতাস উড়াবে তার আঁচল, খামোখা কেন সেই সকাল হতে বাইরে যাবার 1000 রকম ছল, জানি এই সময় নিরবধি, কিন্তু তোমার আমার হাতে কতটুকু, দেখাও তো হলো না আজ অব্দি, কেমন আছে তোমার রুকুসুকু। আমার দ্বিতীয় নিবেদন আলো। মাঠময় সবুজ ঘাসের মধ্যে দিয়ে একটি ফসফরাসে তৈরি বাস চলে গেল। বাসের জানলায় স্ফটিক স্বচ্ছ ভেনাসের মুখ, আলস্য জড়ানো পোর্ট্রেট নয়, শিশিরের মতো নির্মল। তার 2 বাহু যেন সোনার কাঠি আর রূপার কাঠি, মধ্যিখানে ঘুমন্ত মুখখানা যেন পৃথিবীর শ্রেষ্ঠ ল্যান্ডস্কেপ। ধূসর ব্যাসাল্ট উপত্যকায়, সুপ্ত অধরের পাথুরে আত্মায়, আগ্নেয় দেয়াল যেন বাতাস নীল জলতরঙ্গ হয়ে এসে ভাঙে। আলাপে রমণীয় হয় সময় গহন কামনায়, যদিও সে নীল কমলা বিকেলে সৌর কণা গলা গলা সোনা হয়ে মিশে উর্মি শীর্ষে, সোনালি কপল ছেড়ে শ্বেদ কণা বাতাসে অভ্র হয়ে মিশে। লোভের অরণ্যে নারী হরিণী হলে পুরুষের রাত কেটে ভোর হয়, মৃগনাভির সন্ধানে তপবন বৃক্ষহীন হলে, নক্ষত্রেরা পাখি হলে মানুষের দাঘিমায় সূর্যোদয় হয়। আজ এই পর্যন্তই। ধৈর্য ধরে আপনারা যে শুনলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অপূর্ব উপস্থাপনা, এক কথায় ভাষাহীন আমরা। সুদীপ পাঠক মহাশয়ের অপূর্ব কণ্ঠস্বরে 2খানা অপূর্ব কবিতা পাঠ শুনতে শুনতে মনে হয় কখন যেন সময় শেষ হয়ে গেল, আরও একটু থাকলে বোধহয় ভালো হতো। সত্যি অপূর্ব কবিতা পাঠ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কবিতা দুটোর যে গভীর অর্থ
ব্যঞ্জনার্থ অপূর্ব। একটি গেঁয়ো কবিতা এবং আলো কবিতা দুটি আধুনিকতায় ভরপুর। আমরা কবিতা দুটির মধ্যে একটা সরল চিত্র খুঁজে পাই, আমরা প্রকৃতির সান্নিধ্য খুঁজে পাই এবং আমরা খুঁজে পাই মাটির গন্ধ। অপূর্ব চিত্রণ কবিতার মধ্যে রয়েছে, চিত্রকল্প রয়েছে এবং সেই চিত্রকল্পের পাঠের মাধ্যমে তার যে ব্যাখ্যা আমাদের কাছে অসাধারণ লাগলো। বারবার প্রশংসা করতেই হচ্ছে এই কবিতা পাঠের। সুদীপ পাঠক মহাশয়কে আমরা চাইব আমাদের সঙ্গে তিনি আবারও থাকবেন, আমাদের কবিতা পাঠের আসরে আমাদের পাশে থাকবেন, এই আশা রাখছি আমরা। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি তাকে এবং ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের কবিতা পাঠে। এরপর আমাদের সঙ্গে রয়েছেন কবিতা পাঠের আসরের তৃতীয় কবিতা পাঠে সুভাষিনী সাঁতরা। সুভাষিনী সাঁতরা বর্তমানে ছাত্রী, কলেজের ছাত্রী এবং এই পরিস্থিতিতে, লকডাউন পরিস্থিতিতে আমরা জানি ছাত্রীদের ওপর দিয়ে একটা খারাপ সময় অতিবাহিত হচ্ছে, যেখানে অনলাইনে পড়াশোনার একটা জায়গা প্রস্তুত হয়েছে, কিন্তু বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের এই ব্যবস্থার সঙ্গে তারা ওয়াকিবহল নয় বা তাদের কাছে এটা সুলভ নয়, সেটা একটা ব্যাপার তৈরি হয়েছে। তবুও আমরা আশা রাখি আমাদের সুদিন খুব শীঘ্রই ফিরে আসবে, আমরা তাড়াতাড়ি আবার আমাদের সাবলীল স্বচ্ছন্দে ফিরে আসবো আমাদের জীবনের গতিতে। ছাত্রী সুভাষিনী সাঁতরা এবং কবিতা পাঠ তার কাছে একটা ভালোবাসা। এর আগেও আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে কবিতা পাঠ করতে শুনেছি, দেখেছি। সেই সুভাষিনী সাঁতরা আজকে আমাদের সঙ্গে আছে এবং কবিতা পাঠের এই পর্বের তৃতীয় অংশগ্রহণকারী রূপে আমরা চলে যাচ্ছি তার কাছে এবং তার কাছ থেকে শুনে নেব আজকে একটি কবিতা পাঠ আমাদের এই আসরে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাহ দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে আকাশে ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কহে কারে বুঝাতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়, কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দাঁড়। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। দুই পাখি, রবীন্দ্রনাথের সেই অমর সৃষ্টি। দুই পাখি শুধু কবিতা নয়, আমাদের জীবনের চিরশাশ্বত এক বাণী বলা যায়, যেখানে আমরা দেখতে পাই স্বাধীনতা এবং বন্দি দশার মধ্যে দ্বন্দ্ব। খাঁচার পাখি সেই বন্দি দশার প্রতীক বহনকারী, আর বনের পাখি মুক্তির পূজারী। অতএব মুক্তি এবং বন্দি, এই দুই যে বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে, তার দ্বন্দ্বকে কেন্দ্র করে আমরা তার চিত্রণ, অপূর্ব চিত্রণ দেখতে পাই দুই পাখি কবিতার মাধ্যমে। আসলে আমাদের জীবনে আমরা দেখেছি যে এই জাতীয় অভিব্যক্তি প্রকাশিত হতে বহু কবি বা বহু লেখকের লেখনীতে, এবং রবীন্দ্রনাথ যে সময়ের কবি, তিনি বেড়ে উঠছেন পরাধীন ভারতবর্ষে এবং মারাও যাচ্ছেন পরাধীন ভারতবর্ষে। সেই পরাধীনতার যে একটা গ্লানি, সেই পরাধীনতার যে বন্দি দশা, সেই বন্দি দশারই যেন প্রতীক আমরা দেখতে পাচ্ছি এই খাঁচার পাখির মাধ্যমে। এবং বনের পাখি যেন সেই বিপ্লবী সত্তা বলা যায়, যার মাধ্যমে আমরা খাঁচার পাখি শিকল কেটে যেন আমরা স্বাধীনতার যে সূর্য, সেটাকে উপলব্ধি করতে পারি। যেন সেই নজরুলের সেই বাণী, যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, এখানে কারারই লৌহ কপাট নেই, রয়েছে সোনার খাঁচা। অতএব সেই বন্দি দশা এবং মুক্তির দূত হিসাবে বনের পাখির প্রসঙ্গ আমরা এই কবিতায় দেখতে পাই। মনে পড়ে যায় বিবেকানন্দের সেই কূপমণ্ডকের কথা, যেখানে আমরা সেই দুটো ব্যাঙের চিত্র দেখতে পাই। এখানে দুটো পাখি এবং সেখানে দুটো ব্যাঙ, যেখানে কুয়োর ব্যাঙ মনে করে যে তার কুয়োর চেয়ে বড় জলাশয় আর হয় না, আর যখন বড় একটা জলাশয়ের ব্যাঙ তার কুয়োতে এসে পড়ে এবং জানায় যে তার জলাশয় এই কুয়োর থেকে অনেক বড়, তখন কুয়োর ব্যাঙের তা বিশ্বাস হয় না। অর্থাৎ কুয়োর ব্যাঙ এখানে সেই সংকীর্ণতার প্রতীক বহনকারী। অতএব সংকীর্ণতা, আমাদের চেতনের, আমাদের মানসিকতার সংকীর্ণতা, সেই দিক যেমন প্রকাশিত, ঠিক একইভাবে প্রকাশিত আমাদের উদারতা, আমাদের যে মুক্তির যে সোপান, সেই দিকটা আমরা প্রকাশিত হতে দেখছি ওই গল্পকথায়, নীতিকথামূলক একটা গল্পকথায়। এবং এই কবিতাতেও আমরা অনেকটা সেই দিকই লক্ষ্য করছি, যেখানে ওই খাঁচার পাখির যে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার একদম শেষে খাঁচার পাখি জানাচ্ছে যে তার উড়ে যাওয়ার শক্তি নেই। অতএব তারও ইচ্ছা বা তারও চৈতন্যের উদয় যে সেই খাঁচার বন্দি দশা থেকে মুক্ত হতে চায়। অতএব আমাদেরও যেন সেই ভাবনা চিন্তা আমাদের মধ্যেও যেন প্রচারিত হয় এই কবিতার মাধ্যমে। কারণ রবীন্দ্রনাথ বহু জায়গায় এই জাতীয় জয়গান, স্বাধীনতার জয়গান গেয়েছেন। তিনি সবুজের অভিযান কবিতায় লিখছেন যে ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। অতএব সেই নবীনদের আহ্বান করছেন, তরুণ শক্তির আহ্বান করছেন, এবং আমাদের জরা জীর্ণতা কাটিয়ে, এই খাঁচার মতো বন্দি দশাকে কাটিয়ে স্বাধীন সূর্য আনয়নের দিশা দেখাচ্ছেন। এই কবিতাও সেই প্রতীক বহন করছে। অপূর্ব উপস্থাপনা, এবং সুহাসিনী সাঁতরাকে আমাদের পত্রিকার তরফ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং ছাত্র হিসাবে তার আগামী জীবন আরো সফল, আরো সুন্দর হোক, এই কামনা করি। এরপর আমরা চলে যাব আমাদের চতুর্থ কবিতা পাঠে। যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। তিনি কোন্নগর, হুগলি বাসিন্দা, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং কাব্য সংকলনও তিনি করেছেন, প্রকাশিত হয়েছে তার নামেতে। এবং কবিতাকে নিয়ে, লেখালেখিকে নিয়ে তিনি বাঁচতে ভালোবাসেন। তিনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ আমাদের কাছে, সেই কারণেই আমাদের কাছে আরও বেশি
শ্রদ্ধেয় প্রণম্য ভালোবাসার মানুষ তিনি, সেই শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের কাছে আজকে উপস্থিত আছেন। আমরা চলে যাব তাঁর কাছে এবং শুনে নেব তাঁর কণ্ঠে তাঁরই লেখা কবিতা পাঠ। আমার স্বরচিত দুটি কবিতা আজকে আমি আপনাদের কাছে পরিবেশন করব। আমার প্রথম নিবেদন, কলমের কথা। হায় কলম, সোনালী দিনের কলম, তুমি তখন লিখতে ভরা দিনের কথা, বিষাদে ভরা কষ্ট ক্লেশের কথা। আর যখন দুঃখের দিন, দুঃখের রাত, তুমি লেখো স্বর্গীয় সুষমার কথা। আনন্দের উথাল পাথাল ঢেউ গায়ে মেখে নেয়ার কথা। তনুমন সর্বক্ষণ বাগে থাকে না, ভালো থাকে না, ভাবলে শিউরে উঠতে হয়। এমন কাল ব্যাধিতে জরাজীর্ণ একাকার জীবন মরণ যখন, তখনও কলমের দম পুরোয় না। ঝরা পাতা নয়, কচি কিশলয়, আঙিনায় আলপনা, সূর্যোদয়ের লালিমা দলে দলে এসে ধরা দেয়। ফাঁকি দেয় যদি বা কেউ, সে কতটুকু বেশি বেশি করে ঢলে সেই কলমেরই কোলে। কলম কথা বলে কবির মনের কথা, যেখানে বেদনা নেই, ছিটে ফোটা আক্ষেপ না, যন্ত্রণা না। নিজের মতো করে, নিজের মনে করে অপরের কথা বলে, আপনার কথা না, এক্কেবারে না, একটি বারও না। আমার দ্বিতীয় নিবেদন, ফাল্গুনী কথা। নাম একটা তার ছিল, খুব ভালো একটা নাম, কিন্তু সে নামে কেউ ডাকত না। ওর খেদি মা, খেদা বাবা, তার উপর ওরা ছিল মিশমিশে কালো। আর বলা ভালো, আধ পেটা খেয়ে না খেয়ে কাটত ওদের দিন। গৌর বর্ণা, রূপের ঝর্ণা, ফাল্গুনী ওর নাম। তবুও ওই তো ধাম, কি করে হয় এমন ধারা? ওই ছিটে বেড়ার ঘরে উজ্জ্বল তারা। পাঁচজনে ভেবে আকুল, সমাজের সব কুল তাসের ঘরের মতো যাবে ভেঙে যেদিন সে পিতৃমাতৃহারা হবে। তখন নয় দেখা যাবে দুঃখের দিন গুনি ফাল্গুনি, ততদিনই থাকুক নয় শীর্ণ কুটিরে বাপ মায়ের ঘরে। এখন সে কচি খুকি, রূপে আলো, পড়াশোনায় মাথা ভালো, গলায় সুরের ঢেউ, আরো কত কত গুণ জানে কি কেউ? দিঘিতে সাঁতরায়, গর্তে হাত ঢোকায়, বিষধর জ্যান্ত সাপ অবলীলায় আনে ধরে, গাছের মগ ডালে চড়ে, ঘুরিয়ে উড়িয়ে ভো কাট্টা করে দেয় ছেলেদের। টেক্কা দিয়ে পারে দৌড়তে, গুলতির এক টিপে বালিহাঁস পুকুরে নামলেই তোলা থাকতো কথা। এত রূপ নিয়ে, এত গুণ নিয়ে, ওরে হতভাগী, কেন এলি মা আমাদের ঘরে? বাপ মায়ের কপাল চাবড়ানি ধরে ফেলে ফাল্গুনী বলে, একদিন না একদিন আসবে রাজার কুমার আমাদের পোড়ো ঘরে, বিয়ে করে নেবে আমায়। তখন দুঃখ যাবে দূরে, এই ডেরায় মহা সুখে থাকবো তখন আমরা কজনায়। অপূর্ব কবিতা পাঠ এবং সেই সঙ্গে অপূর্ব লেখনী ধারার উপস্থাপনা বা বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করলাম শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের কণ্ঠে। সত্যি অপূর্ব লেখনী। আমরা দুখানা কবিতা তার কণ্ঠে পরিবেশিত হতে শুনলাম, কলমের কথা এবং ফাল্গুনী কথা। আমরা প্রয়াস পত্রিকার তরফ থেকে চাইব আপনার কলম আরও কথা বলুক, আপনার জীবনে বছরের পর বছর অনেক ফাল্গুন আসুক, আপনি আরও ফাল্গুনের কথা লিখুন, আপনি আরও কলমের কথা লিখুন এবং আরও সুন্দর সুন্দর
কাব্যগ্রন্থ প্রকাশিত হোক, আপনার এই কামনা করে আমাদের পত্রিকা, এবং আপনি সঙ্গে থাকুন আমাদের এই কবিতা পাঠের আসরের, এই আশা করে আমাদের কবিতা পাঠের আসর এবং প্রয়াস পত্রিকা। সত্যিই অসাধারণ আপনার দুটো কবিতা পাঠ, কলমের কথা এবং ফাল্গুনী কথা, মুগ্ধ হয়েছি। এবং আপনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত, একটা অনুপ্রেরণা আমাদের তরুণ কবিদের কাছে, যারা অনুপ্রাণিত হতে পারে যে আপনার মতো বয়স্ক মানুষ কিভাবে, কি উদ্যমে কবিতা লেখালেখি এবং তার পাঠ উপস্থাপনা করছেন আমাদের সকলের কাছে। এবং আমাদের থেকেও যারা তরুণ রয়েছে, আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা আরও অনুপ্রাণিত হোক, নতুন নতুন লেখায় তাদের উপস্থাপনার মাধ্যমে নিজেদেরকে প্রকাশিত করুক, বিকশিত করুক, এটাই চাই আমরা। আবারও আপনাকে আমরা প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর আমরা পৌঁছে যাব আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ অংশে। অনুষ্ঠানের শেষ অংশে যিনি আমাদের কবিতা পাঠের আসরে রয়েছেন, তিনিও অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ আমাদের। তিনি সুমিত মোদক মহাশয়। সুমিত মোদক মহাশয় 90-এর দশকের কবি, অসাধারণ প্রতিভা তার লেখালেখির ক্ষেত্রে। তিনি আনন্দবাজার পত্রিকা, আজকাল পত্রিকা, নিউজ বাংলা, ভোরের বার্তা, আলিপুর বার্তা প্রভৃতি আরও বহু পত্রিকায় তিনি নিয়মিত লেখেন। এবং তিনি অজস্র লিটল ম্যাগাজিন এবং বর্তমানের এই আবহে বহু জায়গা থেকে প্রকাশিত যে ওয়েব ম্যাগাজিন আছে, সেই সমস্ত জায়গায় তার লেখা সমানভাবে সমাদৃত হতে দেখি আমরা। এবং আমরা দেখেছি তার কবিতার লেখনীর যে শক্তি, এবং সেই শক্তির মধ্যে একটা অপূর্ব প্রতিবাদ মিশে থাকে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে পাওয়া অজস্র পুরস্কারের ডালি তার ঝুলিতে। অতএব বহু পুরস্কার, আমি সমস্ত নাম এখানে বলছি না, প্রচুর পুরস্কার তার ঝুলিতে তিনি পেয়েছেন। যেখানেই গেছেন তিনি সেখানেই সম্মানিত হয়েছেন, ভালোবাসা পেয়েছেন, এবং অবশ্যই আমাদের কাছেও তিনি সমান ভালোবাসার। তিনি অত্যন্ত ভালো মানুষ একজন। সেই সুমিত মোদক মহাশয় আমাদের অনুষ্ঠানের শেষের সঙ্গী। তার মাধ্যমেই আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আর কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আমরাও চাই আমাদের সমস্তটাই ভালো হোক আপনার সুমিত মোদক মহাশয়ের এই কবিতা পাঠের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি তার কাছে, শুনে নেব তার স্বরচিত কবিতা পাঠ। নমস্কার। আজ আমি দুটি কবিতা পাঠ করব। প্রথম কবিতা আমি যাজ্ঞসেনী। জ্বলন্ত যজ্ঞকুণ্ড থেকে আমার জন্ম, আমি যাজ্ঞসেনী। যাকে আগুন কোনোদিন স্পর্শ করতে পারেনি সেই আমি নারী, মহাভারতের সেই নারী, এ ভারতের এ নারী, আমি যাজ্ঞসেনী। আমার জন্ম শ্রীকৃষ্ণের জন্য, আমার জন্ম পঞ্চপাণ্ডবের জন্য, আমার জন্ম মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্য, আমার জন্য মহাভারতের কুরুক্ষেত্র প্রান্তর, যেখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডবকে শুনিয়েছিল গীতার বাণী, বেজে উঠেছিল পাঞ্চজন্য শঙ্খ। আমি পারি বারবার জন্ম নিতে এ মাটিতে, এ ভারতবর্ষে। আমাকে দেখা পাবে রাজপ্রাসাদে, আমাকে দেখা পাবে অরণ্যে, জনারণ্যে, মহাপ্রস্থানের পথে। আমি এক নারী, আমি যাজ্ঞসেনী। জ্বলন্ত যজ্ঞকুণ্ড থেকে আমার জন্ম। আমার মধ্যে প্রেম আছে মায়া, মমতা, প্রতিহিংসা। সে কারণে আমি বারবার ফিরে ফিরে আসি, জন্ম নিতে পারি আর এক মহাভারতে, আর এক ভারতবর্ষে। দ্বিতীয় কবিতা আটপৌরে জীবন। সহজ সরল মানুষগুলো আছে বলে আমি আছি, আছে আমার আমিত্ব।
যেদিন এই মানুষগুলো হারিয়ে যাবে অরণ্যের গভীরে কিংবা নির্জন দ্বীপে, সেদিন আমার পংক্তিগুলো বিছিয়ে দেব শুকনো পাতার উপর। পাতাগুলো শব্দ তুলবে আমার মতো, বৈদিক উচ্চারণে, মধুবাতারিতায়তে মধু খরন্তি সিন্ধুব। সেই ছেলেবেলা থেকে সহজ সরল মানুষের সঙ্গে আমার ঘর সংসার। তবে এ জীবনে যে জটিল মানুষ আসেনি তা নয়, এসেছে অনেক অনেক। স্বার্থ চরিতার্থ করে তারা যেমন আসে চলেও যায় দূরে, বহু দূরে, অন্তত যেখানে সরল লেখা নেই। আমি ভোর রাতে ভীমসেন যোশীর কণ্ঠে শুনি রাগ ভৈরব, আবার মাঝরাতে বেগম আক্তারের কণ্ঠে রাগ কাফি, বাকি সময়ে রাগ বসন্ত বাহার। একটা সহজ সরল আটপৌরে জীবনে হাজার হাজার মানুষের প্রাণের মানুষ, যারা প্রাণ উজাড় করে দিতে পারে ভালোবাসায়, কেবল একটু ভালোবাসার জন্য, কেবলমাত্র একটা সুন্দর পংক্তির জন্য। ধন্যবাদ। কবি সুমিত মোদক মহাশয়ের লেখনী সত্তার অসাধারণ বহিঃপ্রকাশ আমরা আবারও পেলাম আজকের এই কবিতা পাঠের আসরে। দুটো কবিতার অসাধারণ উপস্থাপনায় আমরা মুগ্ধ হলাম। প্রথম যে কবিতা, সেই কবিতায় আমরা খুঁজে পেলাম পুরাণের বিনির্মাণ, পুরাণের চিত্র, পেলাম যাজ্ঞ শ্রেণীর প্রসঙ্গ, এবং আমরা দ্বিতীয় কবিতায় পেলাম আটপৌরে জীবনের ইতিকথা, যেখানে খুঁজে পেলাম সহজ সরল জীবনের বৈচিত্র্য, এবং দেখলাম যে আমাদের কিভাবে জটিল জীবন, যান্ত্রিক জীবন তার আগ্রাসনের মাধ্যমে আমাদের আটপৌরে জীবনকে গ্রাস করে। সেই আটপৌরে জীবন কিভাবে কণ্ঠরোধ হয় তার সেই একটা চিত্রণ আমরা খুঁজে পেলাম। অতএব কবিতা হচ্ছে আমাদের বহিঃপ্রকাশের প্রধান উপকরণ, আমাদের প্রতিবাদের প্রধান ভাষা। সেই যে জায়গাটা আমরা উপলব্ধি করলাম কবি সুমিত মোদক মহাশয়ের কবিতায়, তার লেখনীতে, এবং তার অপূর্ব কবিতা পাঠের যে উপস্থাপনা তার মাধ্যমে, সত্যি অপূর্ব সেই কবিতার বহিঃপ্রকাশ, যেখানে আমরা পুরাণ এবং তার পাশাপাশি আমাদের সরল রৈখিক যে জীবন, সেই জীবনের একটা গতি প্রবাহকে খুঁজে পেলাম। আসলে বর্তমানের এই অবস্থায়, এই আবহে আমরা আস্তে আস্তে এতটাই যান্ত্রিক হয়ে পড়ছি, এবং আমাদের মানসিকতার মধ্যে এমনই একটা সংকীর্ণ চেতনার উদ্রেক ঘটেছে বহু জায়গায়, বেশিরভাগ জায়গায়, সেখানে আমরা আমাদের মানুষ হওয়ার যে গুণাবলীগুলো, সেগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে যেন লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, এবং আমরা সেই সরল রৈখিক যে পথ, সেই পথ থেকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি বাঁকা পথে। নচিকেতা তার গানে লিখছেন যে সোজা পথ পড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমে না। অতএব আমরা সোজা রাস্তায় আস্তে আস্তে যাওয়া ভুলে যাচ্ছি। আমরা কোনো এক অমোঘ আকর্ষণে, এক অমোঘ নকল কিছু যেন আকর্ষণে আমরা সেই বাঁকা পথকে বেছে নিচ্ছি। সেই জায়গারই যেন প্রতিবাদ আমরা পেলাম কবি সুমিত মোদক মহাশয়ের এই কবিতায়। এবং আজকের এই অনুষ্ঠান আমাদের 5 জন কবি সাহিত্যিক আবৃত্তিকারকে নিয়ে কবিতা পাঠের এই আসরের অনুষ্ঠান আমরা সমাপ্ত করব, এবং আমরা ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে অংশগ্রহণ করার সমস্ত কবি সাহিত্যিক এবং আবৃত্তিকারকে, এবং আপনাদের সুস্থতা কামনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরও সুস্থতা কামনা করব, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আবারও, আমি সেই প্রথমে বলেছিলাম, আমি আবারও সকলের শুভ কামনা এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে সকলের ভালো কামনা করছি। এবং যেহেতু আগামী সপ্তাহে আমাদের বাঙালির বড় পূজা দুর্গোৎসব, সেই উপলক্ষে কবিতা পাঠের আসরের পক্ষ থেকে আমি এবং প্রয়াস পত্রিকার তরফ থেকেও আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা
এবং অভিনন্দন। আপনারা চেষ্টা করবেন এই অনুষ্ঠানে সতর্ক থাকার, বেশিটা সময় বাড়িতে থাকার, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোই ভালো। যদি মনে হয় বেরোবেন, ঠাকুর মণ্ডপে যাবেন, সেখানে সাবধানতা অবলম্বন করবেন, যতটা সম্ভব নিজেকে সতর্ক রাখা, অপরকে সতর্ক করা, এই বিষয়টা আপনারা একটু করবেন। এবং আমরা সবাই তো এই অবস্থায় লড়ছি, আস্তে আস্তে আমরা আনলক প্রক্রিয়ায় এসেছি লকডাউন অতিক্রম করে, এবং আমরা আশা করব আরও দ্রুত আমরা আমাদের ভালো জায়গায় পৌঁছে যাব, যেন দুর্গাপুজোর পর যেন কোনো রকম আমাদের খারাপ পরিস্থিতি আর না আসে জীবনে, সেই কামনা করব। এবং এই কামনার মাধ্যমে আমরা শুরু যেরকম করেছিলাম, এবং সেই রকমই এই কামনার মাধ্যমে আমরা শেষ করছি আজকের এই কবিতা পাঠের আসরের অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এবং কবিতা পাঠের আসরের মাধ্যমে অবশ্যই আমাদের সঙ্গে কবিতায় থাকবেন। নমস্কার।